10-এর থার্ড চ্যাপ্টার রাসায়নিক গণনা সম্পর্কে পড়ব। রাসায়নিক গণনা বলতে আমরা কি বুঝি? কোনো একটা রাসায়নিক সমীকরণ থেকে বা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে কোনো পদার্থের ওজন বা আয়তন, ঘনত্ব ইত্যাদি নির্ণয় করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে রাসায়নিক গণনা। এখন এই রাসায়নিক গণনা করতে গেলে আমাকে রাসায়নিক সমীকরণ জানতে হবে, রাসায়নিক যে বিক্রিয়াটা ঘটছে তার সমীকরণটা জানতে হবে। রাসায়নিক সমীকরণ বলতে আমরা কি বুঝি একটু জেনে নিই। রাসায়নিক সমীকরণ বলতে বোঝায় একটা রাসায়নিক বিক্রিয়াকে মৌল বা যৌগের চিহ্ন সংকেতের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করার যে পদ্ধতি, তাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ কি, যেমন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করে, এটাই সব থেকে সিম্পলেস্ট রিয়াকশন, H2 + O2 H2O। এখন এই যে সমীকরণটা H2 + O2 = H2O, এখানে কি বাঁ দিকে যে সমান চিহ্নের বাঁ দিকে যে পদার্থগুলো আছে ওগুলো বলে বিক্রিয়ক, আর ডান দিকে যারা আছে ওদের বলে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। এখন এই রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি? রাসায়নিক সমীকরণ থেকে দুই রকমের তথ্য পাওয়া যায়। একটা বিক্রিয়া সম্পর্কে দু রকমের তথ্য পাওয়া যায়। একটা হলো গুণগত তথ্য, আর 2 নাম্বার হচ্ছে পরিমাণগত তথ্য। এই গুণগত তথ্য কোনগুলো? কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। গুণগত তথ্য হচ্ছে গুণ, রাসায়নিক বিক্রিয়াটায় কোন কোন মৌল অংশগ্রহণ করেছে, মৌলগুলোর চিহ্ন কি বা যৌগগুলোর সংকেত কি, এগুলো হচ্ছে গুণগত তথ্য। মৌলগুলো গ্যাসীয় না তরল না কঠিন, সেগুলো অবশ্য জানা যায় না যদিও। তাহলে আমি একটা সমীকরণ দিয়ে দেখাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি, কি কি গুণগত তথ্য পেতে পারি। এখানে আমরা একটা সমীকরণ লিখছি, 2H2 + O2 = 2H2O। এটা হলো জল প্রস্তুতির সমীকরণ। ঠিক আছে, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু জল তৈরি করে। তাহলে এই যে এখান থেকে জানতে পারছি কি, এই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণকারী বিক্রিয়কগুলো কি কি? হাইড্রোজেন, অক্সিজেন। এটা হাইড্রোজেনের চিহ্ন, এটা অক্সিজেনের চিহ্ন। আর বিক্রিয়াজাত পদার্থ কি তৈরি হয়েছে? H2O, জল। এই গুণগত তথ্যগুলো পাচ্ছি এই রাসায়নিক সমীকরণ থেকে। আর 2 নম্বর হচ্ছে পরিমাণগত তথ্য। পরিমাণগত তথ্যটা কি? পরিমাণ সম্পর্কে, বিক্রিয়কগুলোর পরিমাণ সম্পর্কে, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ সম্পর্কে আমরা কি জানতে পারছি? এদের ওজনগত পরিমাণটা আমরা জানতে পারছি। যেমন এখানে হাইড্রোজেন যেটা আমার লেগেছে, কতটা হাইড্রোজেন লেগেছে? 2 মোল হাইড্রোজেন। 2 মোল হাইড্রোজেন বা ওজন যদি বলা হয় 2 × 2 = 4 গ্রাম হাইড্রোজেন লেগেছে। আর এখানে অক্সিজেন কত লেগেছে? 1 মোল অক্সিজেন লেগেছে। 1 মোল অক্সিজেন বা 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন লেগেছে। ঠিক আছে, এখানে তৈরি হয়েছে কতটা জল? 2 × 2 + 16 মানে 18 × 2 = 36। 36 গ্রাম জল তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এদিকে ভালো করে দেখো তোমরা, 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 36 গ্রাম জল তৈরি করেছে। এটা ব্যালেন্স করলে এরকম দাঁড়াবে। এখন এটা হলো ওজনগত। আবার আয়তনগত দিক দিয়ে দেখতে যাই তখন কি হবে? 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন জল তৈরি করেছে। এটা হচ্ছে আয়তনগত দিক দিয়ে। ঠিক আছে, আয়তনগত জানতে পারছি, ওজনগত পরিমাণ যে জানতে পারলাম, এগুলো হচ্ছে পরিমাণগত তথ্য। ঠিক আছে, আর এছাড়াও যদি অন্য একটা সমীকরণ নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, N2 + 3H2 = 2NH3। এটা কিন্তু সমতা বিধান করে দিচ্ছি যে বাঁ দিকে যতগুলো অণু পরমাণু থাকবে, ডান দিকেও কিন্তু ঠিক ততগুলোই পরমাণু থাকবে। মানে বিক্রিয়কগুলোর মোট পরমাণুর সংখ্যা সমান বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট পরমাণুর সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে নাইট্রোজেনের 1 আয়তন নাইট্রোজেন, কিছু নিয়মে 1 আছে, 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া তৈরি করছে। এটা আয়তনগত তথ্য পাচ্ছি। এগুলো সবই পরিমাণগত। তাহলে এই গুণগত আর পরিমাণগত তথ্য আমরা এখান থেকে পেতে পারি। আর জানা যাচ্ছে না কোনগুলো, যে বিক্রিয়াগুলো তাপশোষী বিক্রিয়া না তাপমোচী বিক্রিয়া, সেটা জানা যায় না। বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় না তাপ শোষিত হয়, সেটা কিন্তু আমরা সমীকরণ থেকে বুঝতে পারছি না। এগুলো জানা যায় না।
তো বিক্রিয়ক পদার্থগুলোর অবস্থা জানা যায় না, যে কি অবস্থায় আছে, এরা কঠিন, তরল না গ্যাসীয়, সেটা আমরা এখানে সমীকরণ থেকে বুঝতে পারছি না। ঠিক আছে, এগুলো কিন্তু বোঝা যায় না। বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া না একমুখী বিক্রিয়া, সেটাও কিন্তু সমীকরণ থেকে বুঝতে পারা যাচ্ছে না। হ্যাঁ, একমুখী মানে বিক্রিয়ক থেকে শুধুমাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে, আর উভমুখী মানে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থগুলো আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হবে, সেগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। সেই সমীকরণ থেকে কিন্তু জানা যায় না। তাহলে এই তথ্যগুলো আমরা সমীকরণ থেকে জানতে পারি না। নেক্সট আমরা চলে যাবো এরপর ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্রটা কি? ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র খুব ইম্পর্টেন্ট। এটা আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি যে রাসায়নিক বিক্রিয়ার আগে এবং রাসায়নিক বিক্রিয়ার পরে মোট ভর স্থির থাকে। বিক্রিয়ার আগে বিক্রিয়কগুলোর মোট যা ভর থাকে, বিক্রিয়ার পরেও কিন্তু বিক্রিয়ার পদার্থগুলোর মোট ভরটা একই থাকে, ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটাই হলো ভরের নিত্যতা সূত্র। যেমন আমরা একটু আগেই দেখলাম 2H2 প্লাস O2 সমান 2H2। এখানে বিক্রিয়কগুলোর মোট ভর কত? 4 প্লাস 32, আর এইদিকে বিক্রিয়ার পদার্থের মোট ভর কত? 36, সমান হয়ে যাচ্ছে। তাহলে ভরের নিত্যতা সূত্রকে মেনটেন করছে। এখন কিছু কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোতে কিছুটা ভরের সামান্য পরিমাণ ভর কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়। এটা পরবর্তীকালে 19বিংশ শতাব্দীতে বিজ্ঞানী আইনস্টাইন, খুব নামকরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এই তথ্যটি আমাদেরকে দেন যে ভর কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়। ভর একটা ট্রান্সফর্ম হয় ইনটু এনার্জি। তিনি একটা সমীকরণ দিয়েছিলেন এই ভরের শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ, E = mc²। এই সমীকরণটি দিয়েছিলেন যে m ভর E শক্তিতে রূপান্তরিত হলে, m ভর যদি E শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সম্পর্কটা এরকম, E = mc²। সিটা কি? সি যেখানে হচ্ছে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, সিজিএস পদ্ধতিতে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। এটা এই সূত্রটি বিজ্ঞানী আইনস্টাইন দিয়েছিলেন। এটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব নামে পরিচিত, রিলেটিভিটি থিওরি। উনি বলেছিলেন যে ভর ও শক্তির মধ্যে একটা সমন্বয় বর্তমান। কিরকম? পারস্পরিক রূপান্তর বর্তমান। কিরকম? যে বিক্রিয়ার আগে বিক্রিয়কের মোট ভর ও শক্তির যে মোট পরিমাণ এবং বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা একই থাকে। তিনি ভর ও শক্তির মধ্যে একটা সমন্বয় সাধন করেছিলেন। আমরা জানতাম ভরের নিত্যতা সূত্র, যে ভরটা একই থাকে, কিন্তু উনি বললেন যে ভর ও শক্তির মোট পরিমাণ সমান বিক্রিয়াজাত পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ। ঠিক আছে, এটা ভর ও শক্তির তুল্য সূত্র নামে পরিচিত। এখান থেকে আমরা বলতে পারি যে 1 গ্রাম পরিমাণ, দেখে নিই আমরা, 1 গ্রাম পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তরিত করলে কি পরিমাণ শক্তি পাবো? শক্তিতে রূপান্তরিত করলে উৎপন্ন শক্তির পরিমাণ হবে m × c²। 1 × c² মানে 3 × 10⁻10 তার স্কয়ার, মানে এটা হয়ে যাবে 9 × 10⁻20 আর্ক। 9 × 10⁻20 আর্ক, বা এটা এই জুলে করা হয় 9 × 10⁻13 জুল, কারণ 10⁻7 আর্ক মানে 1 জুল। এই পরিমাণ শক্তি আমরা পাবো যদি 1 গ্রাম পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তরিত করা হয়। ঠিক আছে, কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াতে মানে ভরের পরিবর্তনটা এতটাই নগণ্য, খুবই নগণ্য পরিমাণ ভরের পরিবর্তন হয়। ওই জন্য উৎপন্ন শক্তির পরিমাণ, অল্প পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে সেই শক্তির পরিমাণটা প্রচুর হবে। ঠিক আছে, তাই রাসায়নিক বিক্রিয়াতে সাধারণত যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই পরিমাণ শক্তিকে যদি ভরে কনভার্ট করা হয় তাহলে সেই ভরেরটা এতটাই নগণ্য হয় যে সেটাকে মানে ক্যালকুলেশনের মধ্যে আনা যায় না। ঠিক আছে, সেই জন্য ধরা না ধরা সমান ভরটা। নেক্সট চলে যাচ্ছি আমরা